কৃপানকে শাস্তি দিয়ে অগ্নিজিৎকে জব্দ করলো গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গীতা রেডি হয়ে গেছে কোর্টে বেরোবে বলে। তখনই গিনি বলে, তুই এসব কি করছিস? তুই এখন কোর্টে যাবি না, কত অনুষ্ঠান বাকি আছে, তুই কি সেটা জানিস? আর তখনই গীতা বলে, তাতে আমি কি করব? আমার প্রফেশনটাকে তো আর আমি এইভাবে ছেড়ে দিতে পারি না, আমাকে যেতেই হবে কোর্টে। কি ভেবেছিস আমি চুরি পরেছি, মাথায় সিঁথিতে সিঁদুর দিয়েছি বলে আমি কোনোভাবেই আর কোর্টে যাব না? সেটা হতে পারে না, কোর্টে তো আমি যাবই। আর এরপর ভজন বলে, মানে তুই কোর্টে গেলে কি করে হবে? আর সবথেকে বড় কথা, তোর এখনও অনেক নিয়মকানুন বাকি আছে, তুই কোথাও যেতে পারবি না। তখনই গীতা বলে, কে আটকাবে আমাকে? কেউ আমাকে আটকাতে পারবে না, আমাকে আটকানো অতটাও সহজ হবে না। এর মধ্যেই গিনি তখন বলে, তুই কিন্তু এবার বাড়াবাড়ি করছিস গীতা, তুই যাবি না। কিন্তু গীতা বলে, যাব আমি যাবই। তখনই জাগৃতি বলে, অগ্নিজিৎ মুখার্জির বাড়িতে এত বড় অনুষ্ঠান, আর যার জন্য অনুষ্ঠান হবে সেই থাকবে না, সেটা কি করে হয়? গীতা বলে, সে সমস্ত জানার দায়িত্ব আমার না, বুঝতে পেরেছেন? একদম আউফাও কথা বলতে আসবেন না, আমাকে আটকানো সহজ হবে না আপনাদের জন্য। এরপরেই তখনই কাকিমণি বলে, তুমি তো সত্যি মুখোরা মেয়ে আছো, তোমাকে সহজভাবে বললে তো তুমি বুঝতেই চাইছো না। কি শুরু করেছোটা কি? হ্যাঁ, তুমি কি বুঝবে না বলে ঠিক করেছো? গীতা বলে, আমার যেটুকু বোঝার ছিল আমি বুঝে গেছি। এর মধ্যেই চলে এসেছে স্বস্তিককে দেখার পর গীতা বলে, আপনি আমাকে একটা কঠিন ধাঁধার মধ্যে ফেলে দিয়েছেন। এই জীবনটা কিন্তু আমি চাইনি, কখনোই আমি এই জীবনটা চাইনি। স্বস্তিক বলে, আপনি প্লিজ একটু শান্ত হন, আপনি এরকম রাগ করবেন না। লেডি সালমান খান, আমি আপনাকে ভালোবাসি। এরপর গীতা তাড়াতাড়ি করে বেরিয়ে যায় কোর্টের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে গেছে কিরণকান্তি। এরপর কিরণকে দেখে গীতা বলে, ও চলে এসেছেন তাহলে। তখনই কিরণকান্তি বলে, তাহলে কত বড় একটা গেম খেলে দিলেন, পাক্কা অঙ্কে তো সেই লেভেলের মাথা ছিল, তাই না? হ্যাঁ, অগ্নিজিৎ মুখার্জির বাড়িতে একেবারে চলে গেলে, এইটা তো ভাবতেই অবাক লাগে। তখনই গীতা বলে, অবাক লাগার কি আছে? আমার তো অবাক লাগে এটা ভেবে যে আপনি একজন করাপ্টেড রাজনীতিবিদ, যার খেয়ে দিয়ে কোনো কাজ নেই, টাকার ফুটানি করতে জানে শুধু। তখন কিরণকান্তি বলে, এই যে অ্যাডভোকেট গাঙ্গুলি, মুখ সামলে কথা বলুন। মুখ সামলে কথা না বললে এরপর কি হবে সেটা আপনি নিজেও জানেন না। আর গীতা তখন বলে, কি হবে? কি করতে পারবেন আপনি? আপনি কিছু করতে পারবেন না। আপনার ছেলের শাস্তির ব্যবস্থা হয়ে গেছে। কৃপানের এমন শাস্তি হবে যে ও আর কখনো দিনের আলো দেখতে পারবে না। ওই অন্ধকারের কুঠুরিতেই ওকে থাকতে হবে, আর তার ব্যবস্থা করব আমি, বুঝতে পেরেছেন? আমি। এরপর কিরণকান্তি বলে, এই অ্যাডভোকেট গাঙ্গুলি, মুখ সামলে কথা বলুন। এর মধ্যেই গীতা তখন বলে, মুখ সামলে কথা কার সাথে বলবো? আপনার সাথে, যার মুখই কাটা। আর তার মধ্যেই কিরণকান্তি বলে, আমার ছেলেকে তো আমি ছাড়াবই, আমি যেভাবে পারি আমার ছেলেকে ছাড়াবো। শোনো, তোমার সাথে আমি একটা ডিল করতে চাই। অ্যাডভোকেট মুখার্জি, মানে অগ্নিজিৎ মুখার্জিকে আমি যেই টাকাটা দিতাম তার থেকে দ্বিগুণ কি 3 গুণ অনেক টাকা দেবো তোমাকে। এই টাকাটা নেওয়ার পর এখান থেকে চলে যাও, আর আমার ছেলেকে ছাড়ানোর ব্যবস্থা করো। পারবে না? বলো না পারবে না করতে? তখনই গীতা বলে, মুখ সামলে কথা বলতে বলেছিলাম কিন্তু। এরপর এমনভাবে হাত চালাবো যে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, কোনো প্রতিবাদ করতে পারবেন না। আপনার বংশ, গোত্র, পরিচয়, বাবার নাম কি, সব কিছু ভুলে যাবেন। আর এটা শোনার পর তো কিরণকান্তি প্রচণ্ড রেগে যায় আর বলে, অ্যাডভোকেট গাঙ্গুলি, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। গীতা তখন বলে, আর আপনি আপনি কি করেছেন? শুরু থেকে শুধু টাকা টাকা টাকা, টাকা ছাড়া আপনারা কিছুই জানেন না, তাই না? টাকাটাই হলো আপনাদের কাছে সব। এর মধ্যেই কিরণকান্তি বলে, আমার ছেলেকে তো আমি ছাড়াবই, তারপর তোমাকে মেরে এখান থেকে সরিয়ে দেব। গীতা বলে, চেষ্টা করে দেখুন পারবেন কি না। আমার তো মনে হয় না আপনি কোনোভাবেই পারবেন। কালকে যখন সাজা হবে কৃপানের, তখন দেখব আপনার মনের দিক থেকে আপনি কতটা ভেঙে পড়েন, সেটা দেখলেই তো হবে আমার আসল জয়। এরপর কিরণকান্তির সামনে থেকে গীতা চলে যায়। আর অন্যদিকে দেখা যায় বড়বাবু ফোন করেছে গীতাকে আর বলে, অগ্নিকন্যা, ওই দিকের কি খবর? আর অগ্নিকন্যা বলে, বড়বাবু আমি আপনার সাথে একটু বাদে কথা বলছি, এদিকে সমস্ত দায়িত্বগুলো একটু সামলে নিয়ে আমি আপনাকে ফোন করছি। এর মধ্যে অগ্নিজিৎ মুখার্জি বলে, এই মেয়েটার ভাত কাপড় এই বাড়িতে হবে না, ফুলসজ্জা হবে না, কোনো অনুষ্ঠানই এই বাড়িতে হবে না। অ্যাডভোকেট মুখার্জি আর অ্যাডভোকেট গাঙ্গুলি একসাথে একই ছাদের তলায় থাকতে পারে না, কোনোভাবেই না। এরপর জাগৃতি বলে, তুমি একটু শান্ত হও। অগ্নিজিৎ বলে, পারছি না। কি করে শান্ত হব আমি? আমি যে শান্ত হতে পারছি না শুধুমাত্র ওই মেয়েটার কারণে।
ভজন তখন বলে, স্যার যদি এরকম করতে থাকেন বারবার করে তাহলে আমাদের অসুবিধা হবে। কেন বুঝতে চাইছেন না? আমাদেরকে এখন ঠান্ডা মাথায় কাজটা করতে হবে। আর আমরা যদি ঠান্ডা মাথায় কাজটা করতে না পারি তাহলে কিন্তু সবথেকে বেশি অসুবিধা আমাদের হবে। এর মধ্যেই স্বস্তিককে দেখে তখন অগ্নি বলে, কি কি পেয়েছো? হ্যাঁ, কি পেয়েছো? এই মেয়েটাকে বিয়ে করে কিছু করতে পারলে না। এই মেয়েটা তোমাকে পাত্তাই দেয় না। তুমি এই মেয়েটাকে ডিভোর্স দেবে, বুঝতে পেরেছো? স্বস্তিক বলেন, না সেটা সম্ভব না। আমি লেডি সালমান খানকে খুবই ভালোবাসি, ওকে আমি কখনোই ছাড়তে পারবো না। জাগৃতি বলে, স্বস্তিক স্বস্তিক তোমার কি কোনো সহানুভূতি নেই বাবার প্রতি? তোমার বাবাকে কথায় কথায় অপমান করে, কষ্ট দেয় ওই মেয়েটা, আর তুমি তার সাথেই থাকার কথা ভাবছো? কি করে পারছো তুমি? স্বস্তিক বলে, পারছি মা, পারছি। এর মধ্যেই মেহেক বলে, আচ্ছা পাপা, তুমি কেন বুঝতে পারছো না? পদ্মর পাশে তো তোমারই দাঁড়ানোর কথা ছিল, তাহলে তুমি কেন দাঁড়ালে না? আর ওই মেয়েটা যদি দাঁড়িয়ে থাকে তাহলে ও অন্যায়টা কি করছে? অগ্নিজিৎ বলে, শাট আপ, একটাও কথা বলবে না। ওই মেয়েটাকে আমি সহ্য করতে পারি না, আর তোমরা সবাই ওই মেয়েটার সাপোর্টে কথা বলছো। আমি কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারবো না এটা যে তোমরা ওর সাপোর্টে কথা বলছো। স্বস্তিক মাকে বলে, বাবা আমাকে বেল্ট দিয়ে মারতে পারে, শাসন করতে পারে, কিন্তু লেডি সালমান খানকে কখনোই কন্ট্রোল করতে পারবে না। লেডি সালমান খান শুধু নিজের মনের কথা শুনে, বুঝতে পারলে মা? চাকরিতে তো স্বস্তিকের এই ব্যবহার দেখে, এই বদল দেখে জাস্ট চমকে যায়। এর মধ্যেই বড়বাবুকে ফোন করে গীতা বলে দেয় সব কথা, আর বলে, আমার সাথে যেই স্বস্তিকবাবুর সম্পর্কটা হয়েছে সে সম্পর্কের কোনো পরিণতি নেই। জেনে রাখুন, আমি যেমন ছিলাম আগে তেমনই থাকবো। আমাকে সরানো অত বেশিও সহজ হবে না বড়বাবু। আপনি এসব নিয়ে ভাববেন না। আপনি প্রশাসনিক দিকটা যেমন দেখছেন সেটা দেখুন, আইনি বিষয়টা আমি ভালো করে দেখে নেব। আমাদেরকে হারানোর মতন কেউ এখানে নেই, বুঝতে পারলেন? এর মধ্যেই তখনই বড়বাবু বলে, শোনো, তোমাকে একটা কথা বলার জন্য ফোন করেছি। ওই কিরণকান্তি আর অগ্নিজিৎ মিলে কিন্তু ষড়যন্ত্র করছে। অগ্নিজিৎ একটা প্রেস মিট করতে চাইছে, আর সেখানে তোমার ওপর কালি ছেটানো হবে। এটাই বলা হবে তুমি প্ল্যান করে ওই মুখার্জি বাড়ির বউ হয়ে গেছো। তোমাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা হবে, বুঝতে পারলে? আর তখনই গীতা বলে, আমিও দেখে নেব কি করতে পারে ওই কিরণকান্তি। আমিও ছাড়বো না। গৃহবধূ রিষ্টার ওই কেসটাতে আমি নিজেকে জড়িয়েছি। কেসটা স্টাডি করে যা বুঝতে পেরেছি, এখানে মেয়েটাকেই মারা হয়েছে, আর মেরেছে ওর স্বামী। এর একটা বদলা তো নিতেই হবে অগ্নিজিৎ মুখার্জির থেকে। এই কেসটাও নিয়ে আমি জেতাবই, চিন্তা করবেন না। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি প্রচণ্ড রেগে গেছে, কারণ সে বুঝতে পেরে গেছে কৃপানের শাস্তি হবে। কৃপানের শাস্তি দিচ্ছে এই অ্যাডভোকেট গাঙ্গুলি, তাই জন্য আরও বেশি করে রেগে যায়। অ্যাডভোকেট গাঙ্গুলি বাড়িতে চলে এসে বলে, কি ভেবেছেন? হ্যাঁ, পার পেয়ে যাবেন? ওই কৃপান অন্যায় করে পার পাবে? পার পাবে না, শাস্তি পাবেও। এমন কঠিন শাস্তি পাবে যেটা স্বপ্নেও ভুলতে পারবে না। তখনই অগ্নিজিৎ বলে, বাড়াবাড়ি করছে কিন্তু, বাড়াবাড়ির একটা শেষ চূড়ান্ত সীমায় তুমি পৌঁছে গেছো। অ্যাডভোকেট গাঙ্গুলি বলে, সঠিক বিচার পাইয়ে দেওয়ার জন্য যদি আমাকে অনেক দূর যেতে হয় আমি সেখানেও যেতে রাজি আছি। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন অগ্নিজিৎ মুখার্জি। আর হ্যাঁ, আরেকটা কথা, রিশরার কেসটা কিন্তু আমি নিয়ে নিয়েছি, সেখানেও আপনার সাথে আমার দেখা হবে।